একদিন কল্পনার বড় যা রজনী কল্পনার ঘরে গিয়ে কিছু মেডিকেল রিপোর্ট খুঁজে পায়। সেই রিপোর্টগুলো দেখার পর কল্পনা খুবই খুশি হয়, আর সে তখনই রিপোর্টগুলো বাইরে নিয়ে এসে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। আমি এতদিন পর্যন্ত আপনাদের বারবার বলেছি এই 3টে বাচ্চা রজনীর নয়, কিন্তু আপনারা আমার কথা একদমই বিশ্বাস করেননি। তবে আজকে আমার কাছে প্রমাণ আছে। এই দেখুন রজনীর মেডিকেল রিপোর্ট। বড় জায়ের হাতে নিজের মেডিকেল রিপোর্টগুলো দেখতে পেয়ে কল্পনা খুবই ভয় পেয়ে যায়। দিদি, তুমি এই রিপোর্টগুলো কোথায় পেলে? এগুলো আমাকে দিয়ে দাও। আর কে বলেছে এই বাচ্চাগুলো আমার নয়? এই বাচ্চাদের মা আমি, এরা আমার ছেলে। আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই ছোট, আজকে আমি সবাইকে সত্যি কথা বলেই দেব। এই দেখুন, আপনারা সবাই এই মেডিকেল রিপোর্টগুলো দেখুন। এখানে স্পষ্টভাবে লেখা আছে কল্পনা কোনোদিনও মা হতে পারবে না। কল্পনা একজন বন্ধ্যা, কিন্তু তবুও ও এই বাড়িতে 3টে বাচ্চাকে নিয়ে বসবাস করছে। একজন বন্ধ্যা কিভাবে 3 বাচ্চার মা হতে পারে? সেই মেডিকেল রিপোর্টগুলো দেখার পর সবাই কল্পনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সবাই মিলে কল্পনাকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে। ছোট বৌমা, আমি এতদিনে তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি, সম্মান দিয়েছি, তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে এভাবে আমাদের বিশ্বাসের সঙ্গে খেলবে এটা আমরা ভাবতে পারিনি। তুমি অন্যজনের বাচ্চা নিয়ে এসে নিজের বাচ্চা বলে আমাদের সামনে পরিচয় দিয়েছো। কেন করেছো তুমি এরকম? আর কোথায় পেলে তুমি এই বাচ্চাগুলো? আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দিচ্ছি। হ্যাঁ, আমি একজন বন্ধ্যা মেয়ে, কিন্তু একজন বন্ধ্যা কি কখনো মা হতে পারে না? কে বলেছে একজন বন্ধ্যা কখনো মা হতে পারে না? এই বলে কল্পনা আসল ঘটনা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 5 বছর আগে কল্পনা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, কিন্তু বিয়ের পর 2-3 বছর কেটে গেলেও কল্পনা মা হতে পারে না। অন্যদিকে কল্পনার বড় যা রজনীর 2টো সন্তান থাকে, তাই রজনী সবসময় বাচ্চা না হওয়ার জন্য তার ছোট যাকে অপমান করে থাকে, তাকে অপয়া বলে ডাকে। কিন্তু কল্পনা খুবই ভদ্রসভ্য এবং সংস্কারী মেয়ে হওয়ায় শ্বশুরবাড়ির সবাই কল্পনাকে বেশি স্নেহ করে, আর সবাই তাকেই বেশি গুরুত্ব দেয়। তার পাশাপাশি কল্পনা বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং বাড়ির প্রত্যেকেরই খুবই খেয়াল রাখে। আরে ছোট বৌমা, সকাল থেকে দেখছি তুমি একভাবে রান্নাঘরের কাজ করেই চলেছ। এই গরমের মধ্যে এতক্ষণ একটানা রান্নাঘরে থেকো না, শরীর খারাপ করবে। তোমার বড় যা কোথায়? সে তো নবাব নন্দিনীর মতো সবসময় ঘরের মধ্যে ঢুকে বসে থাকে। ঠিক এমন সময় সেখানে রজনী চলে আসে, আর শাশুড়ি মায়ের কথা শুনে সে তেলে বেগুনে একেবারে জ্বলে ওঠে। বন্ধ্যা হওয়ার চেয়ে নবাব নন্দিনী হওয়া তো অনেক ভালো ব্যাপার। বিয়ের 3 বছর হয়ে গেছে, আপনার ছোট বৌমা এখনো আপনার কোলে একটা নাতি নাতনি তুলে দিতে পারলো না। আমাদের দুজনের তো প্রায় একসাথেই বিয়ে হয়েছে। এই 3 বছরের মধ্যে আমি আপনার কোলে একটা নাতি একটা নাতনি তুলে দিয়েছি, তারপরও এই বাড়িতে আমার কোনো সম্মান নেই বলুন? বড় জায়ের মুখে এমন কথা শুনে কল্পনা কাঁদতে শুরু করে। তুমি এত বড় বড় কথা বলছো কেন বড় বৌমা? কোনো মহিলার বাচ্চা থাকলে তাকে বেশি সম্মান দিতে হয়, এটা কোথায় লেখা আছে? আর তাছাড়া তুমি ছোট বৌমাকে বন্ধ্যা বলে ডাকবে না। তোমাকে আমি আগেও অনেকবার বারণ করেছি। সবেমাত্র ওর বিয়ের 3 বছর হয়েছে। উপরওয়ালা চাইলে ভবিষ্যতে নিশ্চয়ই ছোট বৌমার বাচ্চা হবে। বাচ্চা হওয়ার হলে এতদিনে হয়ে যেত। এত ডাক্তার বদ্যি দেখাচ্ছে, কিছুই তো হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এ আমাদের থেকে নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। কি রে ছোট, তুই তো এত ডাক্তার দেখাচ্ছিস, ডাক্তার কি বলেছে? তুই আদেও মা হতে পারবি? ডাক্তারের কথা ছাড়ো দিদি, মা ঠিকই বলেছে। উপরওয়ালা চাইলে আমি নিশ্চয়ই একদিন মা হতে পারবো। আচ্ছা, তোমরা এবার বন্ধ করো। প্রত্যেকদিন একই কথা বাড়িতে চলতে থাকে, আমার আর ভালো লাগে না। আচ্ছা বড় বৌমা, তুমি তো ঘর সংসারের কোনো কাজই করো না। ছোট বৌমা সকাল থেকে একা একা সমস্ত কাজ করছে, আর তুমি ঘরে ঢুকে বসে আছো কেন? হ্যাঁ, ওকে তো করতে হবেই, কারণ ওর তো ছেলে মেয়ে নেই, সারাদিন ফ্রি হয়ে বসে থাকে। কিন্তু আমার 2টো ছেলে মেয়ে আছে, সারা রাত ওরা আমাকে ঘুমাতে দেয় না, তার উপর সারাটা দিন বিরক্ত করে মারে। বাচ্চা মানুষ করতে গিয়ে আমি সময় পাচ্ছি না, এতে আমার তো কিছু করার নেই। যাই হোক, আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য আমি খাবার নিতেই এসেছিলাম। এই বলে রজনী রান্নাঘর থেকে অনেক বেশি করে খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়। ছেলে মেয়েকে খাওয়ানোর নাম করে সে নিজেও পেট ভর্তি করে খাবার খেয়ে নেয়।
খাওয়া দাওয়া করে এসি চালিয়ে রজনী তার দুই ছেলে মেয়েকে নিয়ে টিভি দেখতে শুরু করে। এভাবে সবসময় দুই ছেলে মেয়ের অজুহাতে রজনী ঘর সংসারের কাজকর্ম থেকে পালিয়ে বেড়ায়। বৃদ্ধ শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের দিকেও সে কখনো কোনো খেয়াল করে না, আর সেই জন্যই সেই বাড়িতে রজনীকে খুব একটা কেউ পছন্দ করে না। একদিন কল্পনার কান খালি দেখে সুভদ্রা দেবী নিজে হাতে তার ছোট বৌমাকে সোনার কানের দুল পরিয়ে দেয়, আর যা দেখে রজনী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা মা, আপনার ছোট বৌমা নিশ্চয়ই কোনো কালো জাদু করতে জানে, তাই না? শাশুড়ি মায়ের কাছ থেকে ঠিক কানের দুলটা ঝেপে নিল। বাহ, দারুণ বিচার। যে কিনা এখনো এই পরিবারে একটা বংশের প্রদীপ দিতে পারলো না, তাকে এত ভালোবাসা, সোনা, গহনা, উপহার সবই দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় আপনি পারলে এই সমস্ত সম্পত্তি আপনার ছোট বৌমার নামে একদিন লিখে দেবেন। এভাবেই রজনী প্রতিটা মুহূর্তে শুধু আজে বাজে কথা বলতে থাকে। কিন্তু কল্পনা তার বড়জাকে সেরকম কিছু বলতে না পারলেও সুভদ্রা দেবী সবসময় তার ছোট বৌমার হয়ে বড় বৌমার সঙ্গে ঝগড়া করে। এরকম ভাবে দেখতে দেখতে আরো 1-1.5 বছর কেটে যায়। এখন বাড়ির বড় বৌমা রজনী তার বাজে ব্যবহারের কারণে সবার কাছে আরো বেশি অপ্রিয় হয়ে ওঠে। একদিন সকালবেলা, ছোট, তোকে কতবার বলেছি আমরা যখন ঘুম থেকে উঠবো তখন তুই আমাদের সামনে আসবি না? তোর বাচ্চা হয় না, তুই খুব অপয়া। তোর মুখ দেখলে আমাদের কোনো কাজই ঠিকঠাক ভাবে হয় না। আজকে আমার বরের অফিসে একটা প্রেজেন্টেশন আছে, কিন্তু যাওয়ার আগে ওকে তোর মুখ দেখেই যেতে হলো। আজকে ওর কোনো কাজই সফল হবে না। এমন কথা শুনে কল্পনার খুব খারাপ লাগে, আর সে প্রচন্ড পরিমাণে কাঁদতে শুরু করে। কিন্তু আজকে সুভদ্রা দেবী ভীষণই রেগে যায়, আর সে তার বড় বৌমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। আজকের পর থেকে তুমি যদি ছোট বৌমাকে অপয়া বলে ডেকেছ কিংবা ওকে অপমান করেছ, তাহলে আমি তোমাকে, তোমার স্বামীকে, তোমার ছেলে মেয়েকে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। আর সত্যি আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছোট বৌমার নামে করে দেব। এমন কথা শুনে সেদিন রজনী ভীষণই ভয় পেয়ে যায়, আর শাশুড়ি মায়ের কথাগুলো শুধুমাত্র তার কানে বাজতে থাকে। সেদিনের পর থেকে তার রাতের ঘুম যেন একেবারে উড়ে যায়। শাশুড়ি মা যখন কথাগুলো বলতে পেরেছে, তাহলে নিশ্চয়ই করতেও পারবে। ছোট খুব ভালো মতো শাশুড়ি মাকে কবজা করেছে, আর আমি খুব ভালো মতোই বুঝতে পারছি ও সম্পত্তির লোভে পড়েই এরকম করছে। যে করেই হোক ছোটকে এই বাড়ি থেকে এবার তাড়াতেই হবে। অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। এভাবেই রজনী মনে মনে নানান রকম প্ল্যানিং করতে থাকে। এরই মধ্যে একদিন রজনী একজন ভণ্ড সাধু বাবাকে টাকা খাইয়ে বাড়িতে ধরে নিয়ে আসে। সেই ভণ্ড সাধু বাবা রজনীর কথা মতো কাজ করতে শুরু করে। বাবা, এই যে এটা আমার ছোট যা, আপনি এর হাত দেখে বলুন তো এর ছেলে মেয়ে হবে কিনা? বিয়ের প্রায় 5 বছর হয়ে গেল, ওর কিন্তু বাচ্চা হচ্ছে না। বিপদ, ঘোর বিপদ আছে এই বাড়িতে। এই মেয়ে ভীষণ অপয়া, এই মেয়ে সম্পূর্ণরূপে বন্ধা। এ কোনোদিনও মা হতে পারবে না। এই পরিবারের জন্য এই মেয়ে একদমই মঙ্গলদায়ক নয়। এই যে আপনি তো এদের শাশুড়ি হন, আপনার ছোট বৌমার ওপর এক অশুভ শক্তি কাজ করছে। সবাইকে বশ করার ক্ষমতা আছে ওর মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন, তা নাহলে খুব তাড়াতাড়ি আপনার ছোট ছেলের মৃত্যু হতে পারে। এমন কথা শুনে সুভদ্রা দেবী ভীষণই ভয় পেয়ে যায়, কারণ সুভদ্রা দেবী ভীষণই কুসংস্কারী একজন মহিলা ছিল। ছোট বৌমা, তুমি দয়া করে এই বাড়ি ছেড়ে চলে যাও। আর যাই হোক, আমি আমার ছোট ছেলের মৃত্যু দেখতে পারবো না। যদি কোনো কারণে বাবার কথা সত্যি হয় তখন কি হবে? তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও বৌমা। প্রথমবার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে কল্পনা খুব কাঁদতে শুরু করে। তাই কল্পনা ঠিক করে সে আর কিছুতেই ওই বাড়িতে থাকবে না। তাছাড়া কল্পনা নিজেও জানে সে সত্যিই কোনোদিনও মা হতে পারবে না, কারণ তার শরীরে বিশেষ এক সমস্যার কারণে সে চাইলেও কখনো গর্ভধারণ করতে পারবে না। তাই কল্পনা নিজের মনের কষ্ট চেপে রেখে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু কল্পনার বাবা মা কেউই ছিল না, তাই কল্পনা তার দাদা এবং বৌদির কাছে আশ্রয় নেয়। তুই খুব ভালো সময় এসেছিস বোন। আর 6 মাস পরে তোর বৌদির ডেলিভারি আছে। ডাক্তার বলেছে তোর বৌদির গর্ভে 3টে সন্তান আছে, একসাথে 3টে বাচ্চার মা হবে। তোকে কিন্তু আমাদের ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, তা না হলে তোর বৌদি তো আবার একা একা পারবেও না। এমন কথা শুনে কল্পনা খুব খুশি হয়। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কল্পনার দাদা তুহিন এক অ্যাক্সিডেন্টে মারা যায়। এতে করে কল্পনা এবং তার বৌদি দুজনেই খুব ভেঙে পড়ে। কল্পনা এখন একাই তার গর্ভবতী বৌদির দেখাশোনা করে। সংসার চালানোর জন্য তাকে বাইরেও কাজ করতে হয়। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কল্পনার বৌদি রূপালী
একসাথে 3টে ছেলে সন্তান জন্ম দেওয়ার পর ভীষণই অসুস্থ হয়ে পড়ে। এমনকি ডাক্তার জানায় রূপালীকে বাঁচানো সম্ভব হবে না। তাই মারা যাওয়ার আগে রূপালী তার 3 ছেলে সন্তানকে কল্পনার হাতে তুলে দিয়ে বলে, কল্পনা বোন আমার, আজ থেকে আমার বাচ্চাদের মা তুমি। তুমি কথা দাও, তুমি ওদের মা হয়ে দেখাবে। তুমি ওদের কোনো কষ্ট হতে দেবে না। তুমি ছাড়া এই পৃথিবীতে ওদের আর কেউ নেই। আমি কিন্তু তোমার ভরসায় আমার 3 ছেলেকে রেখে গেলাম। এই বলে রূপালী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন থেকে কল্পনা তার দাদা বৌদির 3 সন্তানকে নিজের সন্তান করে নেয়। ঠিক তার কিছুদিন পরেই বকুল হঠাৎই কল্পনার সঙ্গে দেখা করতে যায়। কল্পনার মুখে সমস্ত কিছু জানার পর বকুল বলে, আমি এখানে এসেছিলাম তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আমার বউয়ের সাথে সাথে আমার 3 বাচ্চাকেও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কেননা তুমি এই বাচ্চাগুলোর মা হলে আমি ওই 3 বাচ্চার বাবা হতে পারবো। তুমি তো কোনোদিনও মা হতে পারবে না। সেই জন্য উপরবেলা এই বাচ্চাগুলোকে আমাদের উপহার দিয়েছে। চলো কল্পনা, বাড়ি ফিরে চলো। তবে বাড়িতে গিয়ে কিন্তু আমরা সত্যি কথা বলবো না, আমরা বলবো এগুলো আমাদেরই ছেলে মেয়ে। এই বলে বকুল কল্পনাকে এবং সেই ছোট ছোট 3 বাচ্চা ছেলেকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু সেই বাচ্চাগুলোকে দেখে কল্পনার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে ওঠে। 6 মাস হয়েছে তুমি বাপের বাড়িতে থাকতে গেছো, 6 মাসের মধ্যে তুমি বাচ্চার মা হয়ে গেলে? বকুল তো এখানেই ছিল, তাহলে তুমি কিভাবে মা হলে? আর 6 মাসে তোমার 3টে বাচ্চাই বা হলো কিভাবে? আমি যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম তখন আমি অলরেডি 3 মাসের গর্ভবতী ছিলাম, কিন্তু আমি নিজেই জানতাম না। পরে ডাক্তার দেখিয়ে জানতে পেরেছি আমার গর্ভে 3টে সন্তান আছে। সেই জন্য আমি একেবারে বাচ্চা জন্ম দেওয়ার পর আমার 3 বাচ্চাকে নিয়ে এখানে ফিরে এসেছি। এবার আর আমাকে তুমি অপয়া বলে ডাকতে পারবে না দিদি। ওই সাধু বাবা মিথ্যা বলেছিল যে আমি কোনোদিনও মা হতে পারবো না। আমি মা হতে পেরেছি, আমাকে এই বাড়ি থেকে আর কেউ তাড়াতেও পারবে না। কল্পনার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা খুব খুশি হলেও রজনী কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারে না। তাই রজনী সবসময় কল্পনা এবং তার 3 বাচ্চা ছেলেকে চোখে চোখে রাখতে শুরু করে। একদিন যখন কল্পনা বাড়িতে থাকে না, তখন রজনী কল্পনার ঘরে ঢুকে আলমারি খুলে তার মেডিকেল রিপোর্টগুলো দেখে জানতে পারে যে কল্পনা আসলেই গর্ভধারণে অক্ষম। কিন্তু কল্পনার মুখে সমস্ত কিছু জানার পর তার শ্বশুরবাড়ির লোকেরা কল্পনার পাশেই দাঁড়ায়। আজ তুমি প্রমাণ করে দিয়েছো ছোট বৌমা যে একজন বন্ধ্যা মহিলাও সন্তানের মা হতে পারে। তুমি যে এই বাচ্চাগুলোর দায়িত্ব নিয়েছো, ওদের মা হয়ে দেখিয়েছো, এটার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। এতে করে তোমার দাদা বৌদি দুজনেরই আত্মা শান্তি পাবে। এই বাচ্চাগুলো উপরওয়ালার তরফ থেকে তোমার উপহার। আর বড় বৌমা, আমি কিছুদিন আগেই জানতে পেরেছি ওই ভণ্ড সাধু বাবাকে তুমিই টাকা খাইয়ে এখানে নিয়ে এসেছিলে। সেই জন্যই আমি বকুলকে পাঠিয়েছিলাম বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই বাচ্চাগুলো যদি বৌমার কাছে না থাকতো তবুও আমি কিন্তু বৌমাকে সসম্মানেই বাড়িতে ফিরিয়ে আনতাম। এমন কথা শুনে রজনী সবার সামনে লজ্জিত হয়ে পড়ে। সেদিন থেকে কল্পনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না, কারণ তার পরিবার সবসময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। কল্পনা এবং বকুল তাদের 3 ছেলেকে খুবই যত্ন সহকারে মানুষ করতে থাকে। রায় তার বর তীর্থ এবং তার শাশুড়ি মা মোনালি দেবীর সঙ্গে বাস করত। তীর্থ একটা সরকারি দপ্তরে চাকরি করত। সে সবসময় ব্যস্ত থাকায় তার পরিবারকে সে সময় দিতে পারত না। তাই জন্য রায় খুব মন খারাপ করত। একদিন, কি গো, আমাদের বিয়ের পর তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি। চলো না, এই গরমে আমি আর তুমি সিমলা থেকে ঘুরে আসি। দেখো, এবার কিন্তু না বললে খুব খারাপ হবে। ওহ রাই, প্লিজ জেদ করো না। এখন আমি অফিস থেকে ছুটি নিতে পারবো না, অন্য সময় ছুটি পেলে যাব, ওকে? আর এমনিও তুমি আর আমি চলে গেলে কি হবে? মা আছে, মা একা কিভাবে থাকবে? কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? তাও আবার আমাকে বাদ দিয়ে যাওয়ার কথা হচ্ছে? বাহ, আমার দরকার নেই বাবা, তোরা যা না, যেখানে ইচ্ছা যা। আমি কি মানুষ নাকি যে আমার যাওয়ার ইচ্ছা হবে? এখন তো বউই সব, তাই না? না মা, তুমি ভুল ভাবছো। আমি যাব না আগেই বলে দিয়েছিলাম রাইকে। হ্যাঁ সেই, এখন মা জেনে গেছে, নাটক তো করতেই হবে। মাকে কোনো মতে নিয়ে যাওয়া যাবে না যে। উফ, এরকম কিছু না মা। আচ্ছা ঠিক আছে, আমরা 3 জন সামনের সপ্তাহে সিমলা যাচ্ছি, ওকে? আমি অফিস ছুটি নেওয়ার চেষ্টা করছি। রায় ও মোনালি দেবী দুজনেই অনেক খুশি হয়। পরের সপ্তাহে তারা সবাই মিলে সিমলা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো রাস্তায় তাদের গাড়ি একটা অন্য গাড়ির সঙ্গে ধাক্কা মারে।
তীর্থ গাড়ি চালাচ্ছিল বলে তার মাথায় অনেক জোরে চোট লাগে। রায় ও মোনালি দুজনেরই হাতে ও পায়ে চোট লেগেছিল। রাস্তার কিছু লোক তাদের হাসপাতালে নিয়ে যায়। কিছুদিনের মধ্যে রায় ও মোনালি সুস্থ হয়ে উঠলেও তীর্থর জ্ঞান ফিরে আসে না। ডাক্তার জানায় যে দেখুন, আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু সবাই ব্যর্থ হলো। তীর্থ কোমায় চলে গেছে, ওকে বাচ্চাদের মতো করে খেয়াল রাখতে হবে। এটা শুনে রায় ও মোনালি দুজনেই খুব ভেঙে পড়ে। তাদের ফ্যামিলির ইনকাম সোর্স বলতে ছিল শুধুমাত্র তীর্থর সরকারি চাকরি। তাদের সংসার চলবে কিভাবে এই নিয়েই তারা খুব দুশ্চিন্তায় পড়ে। একদিন সরকারি দপ্তর থেকে একটি লোক তাদের বাড়িতে আসে। দেখুন, সরকারিভাবে যেটা নিয়ম, তীর্থ এখন শারীরিক ও মানসিক দিক থেকে চাকরি করার জন্য অক্ষম। এখন নিয়ম অনুযায়ী তার ওয়াইফ অথবা তার সন্তান ওই চাকরিটা করতে পারবে, কিন্তু যেহেতু তীর্থর কোনো সন্তান নেই, চাকরিটা আপনার বৌমা পাবে। কিন্তু সেটার জন্য ওনাকে মিনিমাম মাধ্যমিক পাস তো হতেই হবে। যাই হোক, আপনার বৌমার শিক্ষাগত যোগ্যতাটা কত? আমি তো ক্লাস 10-এ উঠেই আমার বিয়ে হয়ে গেছিল। আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। 9-এ 3বার ফেল করে করে 10-এ উঠতেই বাবা আমার বিয়ে দিয়ে দেয়। আপনি তাহলে আবার স্কুলে ভর্তি হয়ে যান। কয়েক মাস পরেই মাধ্যমিক পরীক্ষা আসছে, পরীক্ষাটা দিন। পাস করতে পারলেই আপনাদের গুড লাক, না হলে কিছু করার নেই আমাদের হাতে। যাই হোক, আপনার হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই ভেবে দেখুন কি করবেন। না না, আমি এসব কিভাবে? চুপ করো বৌমা। স্যার, আপনি চিন্তা করবেন না, আমার বৌমা মাধ্যমিক পরীক্ষা দেবে আর ও পাশও করবে। আপনি শুধু ওর চাকরির ব্যবস্থাটা করুন। মা, আপনি এটা কি বললেন? আমি পড়াশোনা করতে চাই না মা। আমার কোনো পড়া মাথায় ঢোকে না। আমি এসব পারবো না। পারবো না বললে তো হবে না, তোমাকে যেভাবেই হোক চাকরিটা পেতেই হবে। আর চাকরি পেতে হলে তোমাকে মাধ্যমিকে পাশ করতে হবে, আর পাশ করার জন্য তোমাকে পড়াশোনাও করতে হবে। না বাবা, আমার দ্বারা পড়াশোনা হবে না। পড়াশোনা করা অনেক কঠিন। এর চেয়ে তো বাড়ির কাজ করা, যেমন বাসন ধোয়া, ঘর মোছা, রান্না করা অনেক সহজ। কোনো টেনশন নেই, ঝামেলা নেই। এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি ভুলে যেও না, আমার ছেলের আজকে এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। কি দরকার ছিল তোমার ঘুরতে যাওয়ার জন্য নাচানাচি করার? তুমি পড়াশোনা করবে, ব্যাস, এটাই ফাইনাল। মোনালি জোর করে তার বৌমাকে স্কুলে ভর্তি করে দেয়। তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সমস্ত বই খাতাও কিনে নিয়ে আসে। এই নাও তোমার বই, খাতা, পেন। আজ থেকে এখন থেকেই তুমি পড়াশোনা শুরু করে দাও। মা, এখন আমি পড়বো না। এখন তো আমার রান্না করার সময়। রান্না না করলে রাতে আমরা খাবো কি? রান্না, খাওয়া, কাজ কর্ম এসব তুমি ভুলে যাও। সব আমি করব, তুমি শুধু পড়াশোনা করো। রায় পড়তে বসে পড়ে। অনেকদিন পর বই খাতার সংস্পর্শে এসে কোনো পড়ে সে বুঝতে পারছিল না। আসলে মোনালি ছোটবেলা থেকেই ভীষণ মাথা মোটা প্রকৃতি ছিল এবং তার স্মৃতিশক্তিও খুব কম ছিল। তার বাবা মা অতিষ্ঠ হয়ে তার বিয়ে দিয়ে দিয়েছিল। তার বিয়ে দেওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছিল রায় নিজেই, কারণ সে ভেবেছিল এই জনমের মতো তাকে আর পড়াশোনা করতেই হবে না। কিন্তু বিয়ের 2 বছর পর তাকে যে আবার স্কুলে ভর্তি হতে হবে, পড়া মুখস্থ করতে হবে, পরীক্ষা দিতে হবে, এসব ভেবেই তার কান্না পাচ্ছিল। অনেক চেষ্টার পর সে একটা লাইনও মনে রাখতে পারছিল না। মা, এসব আমার দ্বারা হবে না। আমাকে আর পড়তে বলবেন না। আমার পরীক্ষার নাম শুনলেই হাত পা কাঁপতে শুরু করে। আমি কিচ্ছু পারবো না। আমার কোনো পড়া মুখস্থ হচ্ছে না। আমি সব ভুলে গেছি। আপনি আমাকে ক্ষমা করুন। আবার সেই একই কথা। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি চাকরিটা না পেলে আমাদেরকে পথে নেমে আসতে হবে? সংসার চলবে কিভাবে আমাদের? মা, আমি অন্য কাজ করে টাকা রোজগার করে আনবো, কিন্তু আমাকে পরীক্ষা দিতে বলবেন না। আমি ডাহা ফেল করব। এভাবে ভেঙে পড়লে হবে না। আমি অন্য কোনো উপায় বের করছি। আমি বরং তোমার জন্য একটা প্রাইভেট টিউটর দেখি, যে তোমাকে দিনরাত পড়িয়ে পরীক্ষার জন্য তোমাকে একেবারে তৈরি করে ফেলবে। মোনালি দেবী বিক্রম নামে একটি টিচারকে বাড়িতে ডেকে আনে রায়কে পড়ানোর জন্য। মাত্র 2 দিন রায়কে পড়ানোর পর সে বলে, অসম্ভব, এমন মাথা মোটা মেয়েকে আমি পড়াতে পারবো না। একে পড়াতে গেলে আমার মাথায় যেটুকু চুল আছে সেটাও আর থাকবে না। এমন বলবেন না। আপনি দয়া করে ওকে পড়ান। আমি হাত জোর করে বলছি, আমি আপনাকে বেশি টাকাও দেব।
না, আপনি আমাকে যত বেশি টাকা দেন না কেন আমি একে পড়াতে পারবো না। আসলে আপনার বৌমার বুদ্ধি মাথায় নয়, হাঁটুতে আছে। ও শিওর ফেল করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই বলে বিক্রম বাবু সেখান থেকে চলে যায়। আচ্ছা মা, আমার বুদ্ধি হাঁটুতে আছে স্যার কিভাবে দেখলেন? উনি আমার হাঁটু দেখলেন কখন? চুপ করো বেয়াদব মেয়ে। কি বৌমা জুটলো কপালে। তোমাকে পাশ করানোর জন্য আর একটা মাত্রই উপায় আছে আমার কাছে। বেশ কয়েক মাস কেটে যায়। রায়দের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার হলে ঢুকে রীতিমতো ভয়ে এবং টেনশনে রায়ের হাত পা কাঁপতে শুরু করে। এমনকি পরীক্ষার কোয়েশ্চেন পাওয়ার পর রায় কান্নাকাটি করতে শুরু করে। আমি কিছু পারবো না, কি কঠিন প্রশ্ন, এগুলো তো আমি কিছুই পড়িনি। হঠাৎ করে রায় তার শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনতে পায়। এই যে বৌমা, এদিকে এদিকে, জানালার দিকে তাকাও। এই নাও তোমার প্রশ্নের উত্তর। মোনালি জানালা দিয়ে বেশ কিছু কাগজ রায়ের টেবিলের উপর ফেলে দেয়। রায় অনেক খুশি হয়। এই যে তুমি বাইরের দিকে তাকাচ্ছ কেন? কে আছে ওখানে? কেউ আছে নাকি? কই, এখানে তো কেউ নেই। কি দেখে দেখে হাসছো তুমি? হ্যাঁ, লেখো চুপ করে। উত্তর কি আকাশে লেখা আছে নাকি? না না, উত্তর তো কাগজে লেখা, মানে আমি খাতায় উত্তর লিখছি। রায়ের কথা স্যার কিছু বুঝতে না পেরে চলে যায়। রায় সঙ্গে সঙ্গে টুকলি করতে শুরু করে। এভাবেই প্রথম পরীক্ষা সে খুব ভালো মতো দিতে সক্ষম হয়। পরের দিন রায় পরীক্ষা দিতে গিয়ে দেখে যে তাদের সিট নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাই রায় আর জানালার পাশে বসতে পারে না। এবার কি হবে? আজকে তো আমি কিছুই লিখতে পারবো না। শাশুড়ি মা কিভাবে আমাকে সাহায্য করবে? আমি তো এবার ফেল করব। রায় পরীক্ষার কোয়েশ্চেন দেখতে দেখতে কাঁদতে শুরু করে। তখন হঠাৎ করেই সে দেখে। স্যার আসবো? আপনার চা। হ্যাঁ এসো। কিন্তু তুমি কে? তোমাকে তো প্রথম দেখছি। আমাকে তো বিশু কাকা চা দিয়ে যায়। স্যার, আমাকে নতুন কাজে রাখা হয়েছে। এতগুলো রুমে পরীক্ষা হচ্ছে, বিশুদা একা একা কিভাবে সবাইকে চা দেবে, তাই আর কি আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গল্প জুড়তে হবে না। যাও এবার, এখানে পরীক্ষা হচ্ছে। আস্তে কথা বলো। যাও এখান থেকে, যাও। হ্যাঁ হ্যাঁ স্যার, চলে যাচ্ছি। একটু দেখছি ছেলে মেয়েরা কিভাবে পরীক্ষা দিচ্ছে। স্যার, আপনার কি আর কিছু লাগবে? এই যা, আমি তো আপনাকে বিস্কুট দিতেই ভুলে গেছি। এভাবেই কথা বলতে বলতে মোনালি ইচ্ছা করে একটি পেন রায়ের পায়ের কাছে ফেলে দেয়। এই মেয়ে, তোমার পেন পড়ে গেছে দেখতে পাচ্ছ না? বিদ্যার জিনিস কেউ কখনো ফেলে? দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। এই নাও নাও নাও, মন দিয়ে লেখো এবার। নাও, লেখা শুরু করো। আরে না না, এটা আমার পেন নয়, অন্য কারোর হবে। আমার পেন তো আমার কাছেই আছে। আচ্ছা আচ্ছা, জারি হোক না কেন, রাখো নিজের কাছে, রাখো। আর এই যে তুমি, যাও যাও, এবার যাও এখান থেকে। আজকের মতো আমার আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার, আমারও আর এখানে আসতে লাগবে না। মোনালি কিছু একটা ইশারা করে সেখান থেকে চলে যায়। কিন্তু রায় কিছুই বুঝতে পারে না। সে তার শাশুড়ি মায়ের দেওয়া পেনটি নিয়ে দেখে সেই পেনটি থেকে কালি পড়ছে না। দূর, এ তো খারাপ পেন। ইশারা করে কি যে বলে গেল কি জানি, ভালো করে বলতেও পারে না। একটা খারাপ পেন দিয়ে চলে গেল। নিজেকে তো খুব চালাক মনে করে। রায় বেশ কিছুক্ষণ ধরে পেনটি দেখার পর বুঝতে পারে যে পেনের মধ্যে রিফিলের বদলে ছোট ছোট কাগজ ভাঁজ করে ঢোকানো আছে। এ বাবা, এর মধ্যে তো কাগজ ভরা আছে। তাহলে কি শাশুড়ি মা আমার জন্য পেনের মধ্যে করে, কই দেখি তো। কাগজগুলো বের করে রায় দেখে যে তাতে তাদের পরীক্ষার সব উত্তরই লেখা আছে। রায় অনেক খুশি হয়ে সমস্ত উত্তর তাড়াতাড়ি লিখে ফেলে। এভাবেই এক একদিন মোনালি রায়কে পাশ করানোর জন্য নানান রকম উপায় বের করতে থাকে। কোনোদিন সে ক্লাসরুম পরিষ্কার করার বাহানায় আসে, আবার কখনো কখনো বাচ্চাদেরকে জলের বোতল দিতে আসে। এইভাবে মোনালি একে একে সবকটা পরীক্ষাতেই রায়কে সাহায্য করে। রেজাল্ট আউট হলে জানা যায় যে রায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। তারা অনেক খুশি হয়। রায়কে তীর্থর বদলে চাকরিতে নিয়োগ করা হয়। এভাবে তাদের সংসারে আবার সুখ শান্তি ফিরে আসে।